Hello student, welcome to my channel Basic Science Nobun 321. কেমন আছো তোমরা? দেখো ক্লাস 11 আমরা ডব্লিউবি বোর্ড দ্বারা যে পরীক্ষা হয়েছিল 2018 সালে তার কেমিস্ট্রি পেপার আলোচনা করছি। এটা হচ্ছে পার্ট 2, যেখানে আমরা 3 নাম্বারের কোশ্চেনগুলো আলোচনা করব। আগে একটা ভিডিওর মাধ্যমে আমরা 5 নাম্বারের কোশ্চেনগুলো আলোচনা করেছি, এটা আমরা 3 নাম্বারের কোশ্চেনগুলো আলোচনা করব। 2016 সালের কোশ্চেনটা পুরোপুরি সলভ হয়ে গেছে, সেটা তোমরা দেখতে পারো। এবার দেখো আমরা আসি 3 নাম্বারের পড়া কোশ্চেনগুলো। কোশ্চেন পেপারে যেভাবে কোশ্চেন নাম্বার দেওয়া ছিল সেভাবে আমরা লিখেছি যে গ্রুপ সি কোশ্চেন নাম্বার 10 আমরা আলোচনা শুরু করছি। দেখো, দুটি পরমাণু পরস্পরের আইসোমার হিসেবে গণ্য হওয়ার শর্ত কি? সেকেন্ড কথা বলছে Ap2+ অপেক্ষা Ap3+ বেশি উপস্থিত কেন? দেখো, দুটি আইসোমার কাদের বলে? আইসোমার কাদের বলবো? দুটি পরমাণুর ভর সংখ্যা অর্থাৎ প্রোটন প্লাস নিউট্রন যদি সমান থাকে তাহলে তাদের আমরা আইসোমার বলি। তাহলে আইসোমার হওয়ার শর্ত কি? দুটি পরমাণু ক্রমাঙ্ক আলাদা হতে পারে, কিন্তু তাদের ভর সংখ্যা যদি কি হয় বলো, একই হয়। অর্থাৎ প্রোটন ও নিউট্রনের মোট যোগফল যদি একই পাওয়া যায় তাহলে আমরা কি বলবো বলো, আইসোমার বলবো। যেমন বলছি এখানে ক্যালসিয়াম 40 আর আর্গন 40, এই দুটো ক্ষেত্রে দেখতে পাচ্ছি দুটোরই এখানে কোন দুটো সমান বলো, ভর সংখ্যা দুটোর সমান, কিন্তু এখানে প্রোটন সংখ্যা এখানে আলাদা, নিউট্রন সংখ্যা নিশ্চয়ই আলাদাও হবে। তো দুটো পরমাণু আমরা দেখতে পাচ্ছি প্রোটন সংখ্যা আলাদা কিন্তু ভর সংখ্যা একই, তারা কি হবে বলো, আইসোমার হবে। আইসোমার হওয়ার শর্ত অবশ্যই এরকম হবে, দুটি পরমাণুর ভর সংখ্যা অর্থাৎ প্রোটন প্লাস নিউট্রনের মোট যোগফল সেটা কি হবে বলো, দুটি পরমাণুর ক্ষেত্রে একই হবে। ওকে, পরের কোশ্চেনে আমরা চলে যাই যে Ap2+ অপেক্ষা Ap3+ বেশি সুস্থির কেন? দেখো, আমরা দুটোরই আমাদের কি করতে হবে, ইলেকট্রন বিন্যাস করতে হবে। তাহলে আমরা Ap কত জানি বলো, 26। ইলেকট্রন বিন্যাস তোমরা এভাবে করো, আর্গন 18 3d6 4s2। ওকে, যদি আমরা Ap2+ লিখি এটা কি হবে বলো, আর্গন 18 3d6, সঙ্গে সঙ্গে আমরা এখানে ডি সাবসেলটাকে আমরা ড্র করে নেব। কটা ইলেকট্রন হুমস রুল অনুযায়ী আমরা কটা ইলেকট্রন ধরবো, এখানে 6টা। ওকে, তাহলে অর্ধপূর্ণ থেকে এখানে বা হাফ ফিল্ডের থেকে বেশি আছে। এবার বলতে থাকবো Ap3+ যদি হয় তাহলে আর্গন 18 3d5, এটা আমরা দেখতে পাচ্ছি এটা হাফ ফিল্ড। ওকে, তাহলে হুমস রুল বলছে যদি একটা কোনো অ্যাটম বা আয়নের আমরা ইলেকট্রন কনফিগারেশন করি, সেখানে দেখতে পাই যে স্পিন ম্যাক্সিমাম থাকে বা স্পিন মিনিমাম থাকে, সেই দুটো ক্ষেত্রে কি হবে বলো, অ্যাটম বা আয়নটা ইলেকট্রনিক কনফিগারেশনটা বেশি সুস্থির হবে, বা অ্যাটমটা আয়নটা বেশি সুস্থির হবে। তাহলে Ap2+ এর ক্ষেত্রে পাচ্ছি, দেখো এখানে যে গ্রেটার দেন হাফ ফিল্ডের থেকে বেশি, তাহলে এখানে ম্যাক্সিমাম স্পিনের থেকে কিছুটা কি হচ্ছে বলো, কম আছে। কিন্তু এখানে এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি যেটা হাফ ফিল্ড, তাহলে এটা স্পিন ম্যাক্সিমাম। কি বলছে বলো, এখানে ম্যাক্সিমাম হচ্ছে স্পিন ম্যাক্সিমাম, মানে এখানে আসছে হাফ ইন্টু 5/2, আর এখানে স্পিন আমরা কত পাচ্ছি দেখতে পাচ্ছি বলো, যে 4 ইন্টু হাফ মানে 2 দেখতে পাচ্ছি।
তাহলে যার স্পিন ম্যাক্সিমাম হবে অথবা যার স্পিন সবচেয়ে কম হবে তারা স্টেবল হয়। যেমন যদি ফুল ফিল্ড হতো তাহলে স্পিন 0 হতো, আর হাফ ফিল্ড হলে স্পিন ম্যাক্সিমাম। ওকে, তাই আমি দেখতে পাচ্ছি যে Fe3+ এর ক্ষেত্রে অর্ধপূর্ণ কক্ষ থাকায় এটি Fe2+ এর থেকে অধিক সুস্থির হবে। যে এখানে Fe3+ এর অর্ধপূর্ণ সাবসেল থাকায় এটি স্পিন সর্বোচ্চ হয়, তাই Fe3+, আবার দেখো Fe2+ এর সাবসেল অর্ধপূর্ণ থেকে বেশি ইলেকট্রন থাকে, তাই এটি কম সুস্থির। হ্যাঁ, কোন রুলের কথা তোমরা এখানে উল্লেখ করতে পারো বা নাও পারো। তাই এখানে কি হবে বলো, Fe3+ এর সুস্থিতি Fe2+ এর থেকে বেশি। ওকে, আমরা পরের কোশ্চেনে চলে যাই। দেখো পরের কোশ্চেন দিয়েছে 10 অথবা কি কোয়ান্টাম সংখ্যা দিয়ে একটি পরমাণু কোন ইলেকট্রনকে চিহ্নিত করা যায়। আমরা জানি যে পাউলিস অপবর্তন নীতি অনুযায়ী বা পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল অনুযায়ী যে একটা পরমাণুতে অবস্থিত ইলেকট্রনকে চিহ্নিত করার জন্য 4টে কোয়ান্টাম নাম্বার দরকার হয়, n, l, ml আর ms। n মানে এখানে কি হবে বলো, মুখ্য কোয়ান্টাম সংখ্যা, বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এখানে বলছে দেখো গৌণ কোয়ান্টাম সংখ্যা, এটা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। তারপরে বলছে ঘূর্ণন বাংলাতে লিখে এখানে এই যে ব্যাপার, এটা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, গৌণ কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার আর সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, এটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, আর এটা স্পিন কোয়ান্টাম নাম্বার। এই 4টে কোয়ান্টাম সংখ্যার মান দ্বারা একটা পরমাণুতে অবস্থিত ইলেকট্রনকে সঠিকভাবে চিহ্নিত করা যায়। এটা দিয়ে আমরা বুঝতে পারি সেল নাম্বার।
ওকে, এটাতে বুঝতে পারি সাবসেল কোনটা, এটাতে বুঝতে পারি অরবিটাল কোনটা, এটাতে বুঝতে পারি স্পিন কেমন। ওকে, ক্লিয়ার? এবার দেখো কোনো পরমাণুতে দুটি ইলেকট্রনের সর্বোচ্চ কতগুলি কোয়ান্টাম সংখ্যা একই হতে পারে। দেখো কোন পরমাণুতে দুটি ইলেকট্রনের সর্বোচ্চ তিনটি কোয়ান্টাম সংখ্যা একই হতে পারে, কিন্তু চারটে কখনোই একই হতে পারে না। যেমন দেখো আমরা দেখছি হিলিয়াম, এটা হিলিয়াম 2 1s2, এখানে দুটো ইলেকট্রন আছে, আমি এটা এ ইলেকট্রন দিলাম, এটা বি ইলেকট্রন, এই ইলেকট্রনের জন্য চারটে কোয়ান্টাম সংখ্যা, এটা এ ইলেকট্রন, এটা বি ইলেকট্রন। তাহলে দেখো এই ইলেকট্রনের ক্ষেত্রে এন এর ভ্যালু কত বলো, এটা হচ্ছে এন এর ভ্যালু, এটা সংখ্যায় থাকছে। ওকে, তাহলে 1। বি ইলেকট্রনের ক্ষেত্রে এন এর ভ্যালু 1, এল এর ভ্যালু কত বলো, কোন সাবশেলে থাকছে এস, এস হলে এল এর ভ্যালু কত হয় বলো 0, এটা হলে এল এর ভ্যালু কত বলো 0। কোন অরবিটালে থাকছে এমএল, এস এর একটাই মাত্র অরবিটাল হয়, তাহলে এম এল 0 হলে এমএল 0 হবে, এটাও 0 হবে। এম এস স্পিন, একটার দেখো ঘূর্ণন কি হয় ক্লকওয়াইজ হয়, আর একটার ঘূর্ণন কি হয় বলো অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তাহলে এটা এমএস হবে -1। তিনটে দেখো একই দেখতে পেলাম, কিন্তু ফোর্থ কোয়ান্টাম নাম্বারটা দেখলাম কি বলো সেটা আলাদা। তাহলে কোনো পরমাণু দুটো ইলেকট্রনের সর্বোচ্চ তিনটি কোয়ান্টাম সংখ্যা একই হতে পারে, সেটা আমরা এভাবে ব্যাখ্যা করলাম। আমরা পরের প্রশ্নে চলে যাই। দেখো পরের প্রশ্নটা দিয়েছে একটি মৌলের সর্ববহিষ্ঠ ইলেকট্রন বিন্যাস 3s2 3p3 হলে দীর্ঘ পর্যায় সারণীতে মৌলটির অবস্থান উল্লেখ করো। তাহলে আমরা এভাবে লিখবো, দেখো 3s2 3p3, এখানে নিশ্চয়ই কি আছে বলো নিয়ন 10 আছে। ওকে, সর্ববহিষ্ঠ সেল বা কত কোনটা বলো 3, তাহলে সেল নাম্বার কত বলছি বলো 3, তাহলে পর্যায় কত হবে এখানে, পর্যায় হবে কত বলো 3। ওকে, এবার দেখো গ্রুপ নাম্বার কত হবে, গ্রুপ নাম্বার নির্ণয়ের ক্ষেত্রে যদি পিটা ইনকমপ্লিট থাকে বা সবচেয়ে শেষের ইলেকট্রনটা পিতে ভরি, তবে আমরা কি করবো যে এস এর ইলেকট্রন পি এর ইলেকট্রন প্লাস 10 করবো, এস এর ইলেকট্রন প্লাস পি এর ইলেকট্রন প্লাস 10, এস এর কটা ইলেকট্রন আছে হলো দুটো, পি এর কটা আছে হলো তিনটে, আর প্লাস 10 কত হবে বলো, তাহলে এখানে গ্রুপ হবে, এখানে কত হচ্ছে হলো 5 প্লাস 10, এখানে আছে 15। তাহলে মৌলটির পর্যায় সারণীতে অবস্থান কত হবে বলো, গ্রুপ 15 পিরিয়ড 3। ক্লিয়ার, বুঝতে পারলো? এবার বলছি দেখো পরের কোশ্চেনটা, অক্সিজেনের ইলেকট্রন গ্রহণ এনথালপি সালফারের অপেক্ষা কম কেন? 2016 সালে তোমরা একটা কোশ্চেন ফেস করেছো যে ফ্লুরিনের ইলেকট্রন গ্রহণ এনথালপি ক্লোরিনের থেকে কম কেন? একই অ্যান্সার হবে, দেখো একই অ্যান্সার হবে, লেখাটা শুধু কি হবে বলো, অক্সিজেনের দেখো OH 1s2
2s2 2p4। আবার দেখো সালফার কত বলছে 16, 1s2 2s2 2p6 3s2 3p4। ওকে, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে ইলেকট্রন কোথায় প্রবেশ করছে বলো? 2p সাবশেলে। আর সালফারের ক্ষেত্রে কোথায় প্রবেশ করছে বলো? 3p সাবশেলে। কোন ক্ষেত্রে ইলেকট্রন পপুলেশন বেশি বা ইলেকট্রন ঘনত্ব বেশি? দুটোতেই আমরা দেখতে পাচ্ছি 2p কক্ষেও 4টে, আবার 3p কক্ষেও 4টে। কিন্তু 2p কক্ষের আকার ছোট হয়, এখানে ইলেকট্রন ডেনসিটি বেশি হয়। 3p কক্ষের আকার বড় হয়, এখানে ইলেকট্রন ডেনসিটি কম হয়। তাহলে এখানে যদি ইলেকট্রন আনি, এখানে ইলেকট্রন ঘনত্ব বেশি, মানে কম আয়তনে 4টে ইলেকট্রন আছে, এখানে বেশি আয়তনে 4টে ইলেকট্রন আছে। তাহলে এখানে ইলেকট্রন ডেনসিটি বেশি বলে ইলেকট্রন যদি আনি, এখানে বেশি রিপালশন হবে। হ্যাঁ, রিপালশন হলে আমি সহজেই ইলেকট্রনকে আনতে পারবো না। কিন্তু এখানে আমি সহজে কি করতে পারবো বলো? ইলেকট্রনকে আনতে পারবো। তাহলে কোনো মৌলের সর্ববহিষ্ঠ কক্ষে যত সহজে ইলেকট্রন আনতে পারবো, তার থেকে তত বেশি এনার্জি রিলিজ হবে। তাহলে দেখো অক্সিজেনের ক্ষেত্রে আমি সহজে ইলেকট্রন আনতে পারছি না, কিন্তু সালফারের ক্ষেত্রে সহজে ইলেকট্রন আনতে পারছি। কেন? সালফারের ইলেকট্রন ডেনসিটিটা কম, আকার বড় হয়, ইলেকট্রন ডেনসিটিটা কম। তাই জন্য অক্সিজেনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে বিকর্ষণ বল বেশি, তাই জন্য অক্সিজেনে আমরা সহজে ইলেকট্রন আনতে পারবো না, তাই অক্সিজেন ইলেকট্রন গ্রহণ এনথালপির মান কম হবে। সালফারে আমরা সহজে ইলেকট্রন আনতে পারছি, তাই ক্ষেত্রে আমরা দেখবো কি সালফারের ইলেকট্রন গ্রহণ এনথালপি অক্সিজেন থেকে বেশি হয়। এটা ক্লোরিন আর ফ্লুরিনের যা এক্সপ্রেশন এখানেও সেম, একটা বললে আরেকটা কিন্তু বহু পারা যাবে। হ্যাঁ, পরের কোশ্চেন আমরা চলে যাই। দেখো পরের কোশ্চেন দিয়েছে, আণবিক অরবিটাল চিত্র এঁকে দেখাও যে O2 কেন পরাচুম্বকী। ওকে, দেখো আমরা আসছি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস জানি আমরা 8, অক্সিজেন অ্যাটমিক নাম্বার 8, 1s2 2s2 2p4। তাহলে O2 অণুতে মোট ইলেকট্রন সংখ্যা কত বলো? ইলেকট্রন সংখ্যা কত? 16। তাহলে এমও ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? এমও ইলেকট্রন বিন্যাস, দেখো সিগমা 1s2 সিগমা স্টার 1s2 সিগমা 2s2 সিগমা স্টার 2s2। এখানে দেখো পাই px2 পাই py2, তারপরে আছে সিগমা 2p লিখতে পারো 2pz2, আর এটা আছে পাই স্টার 2px1 পাই স্টার 2py1। এই যে ব্যাপার, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি বলে এই দুটোর আগে কিন্তু 2pz ছিল, সেটা কিন্তু হয় না। এইটা রিপালশনের জন্য এইটা, আর নর্মালি কি হয় বলো, যে এখানে অক্সিজেনের ক্ষেত্রে আমরা দেখবো সিগমা পিজেডটা কি আসবে বলো? আগে আসবে। সিগমা পি 2pz2 পাই px2 পাই py2 এটা হবে। ওকে, তাহলে যদি আমরা শুধু ভ্যালেন্স সেলটা ড্র করি, তাহলে এটা এরকম হবে। দেখো এটা অ্যাটমিক অরবিটাল AO, সেম এনার্জি, এটাও লিখবো AO, এটা লিখবো 2s, এটা লিখবো 2s,
এখানে দুটোই মলিকুলার অরবিটাল তৈরি হবে। এখানে দেখো দুটো ইলেকট্রন ছিল, এখানে দুটো ইলেকট্রন ছিল, টোটাল 4টে হলো। এখানে দুটো আমরা ভরবো, এখানে দুটো অ্যাটম ভরবো। এখানে দেখো পিতে 3টে আছে, এর পিতেও কটা বলছি বলো? 3টে। আর এখানে আমরা কাকে লিখছি বলো? সিগমা 2pz কে লিখছি, কারণ এটা আর এখানে রিপালশনটা কম। ওকে, তাহলে এটা একই রকম ভাবে আমরা লিখছি এখানে সিগমা স্টার 2pz। এবার লিখছি দেখো এখানে দুটো বক্স হবে, একটা হচ্ছে সিগমা পাই px পাই py, এটা পাই স্টার px পাই স্টার py। এই টোটাল ইলেকট্রন এখানে কটা? 4টে। এখানে কটা ইলেকট্রন বলো? 4টে। তাহলে এখানে বললাম কটা? দুটো, 3 4 5 6, হুন্স রুল ফলো হবে, 7 8। তাহলে আমরা লিখছি যে এটা হচ্ছে এমও। অক্সিজেনের এমও ডায়াগ্রামে বা এমও অরবিটাল চিত্রে আমরা দেখতে পাচ্ছি বিজোড় সংখ্যক ইলেকট্রন উপস্থিত আছে। কোথায় বলো? যে পাই স্টার 2px আর পাই স্টার 2py এমও অরবিটালে। তাই জন্য অক্সিজেন অণু প্যারাম্যাগনেটিক হয়। ওকে, তাই জন্য কি হবে বলো? অক্সিজেন অণু প্যারাম্যাগনেটিক। এই পুরো কথাটা কিন্তু তোমাকে বলতে হবে। ওকে, হ্যাঁ। পরের কোশ্চেন দেখো, এখানে চলে যাই যে CO3 এর ক্যানোনিক্যাল গঠন এখানে লক্ষ্য করতে বলেছে। CO3 এর কি হয় বলো? ক্যানোনিক্যাল গঠন। তাহলে আমরা CO3 এর আমরা নর্মাল স্ট্রাকচার কি জানি বলো? এটা। যদি স্ট্রাকচার আঁকতে অসুবিধা হয় তাহলে আমরা HN বার করব। কার? কার্বনের। হাফ, এটা V প্লাস L মাইনাস C প্লাস A। তাহলে হাইব্রিডাইজেশন কত হয় বলো? হাফ। কার্বনের ভ্যালেন্সের ইলেকট্রন কটা থাকে বাবু? 4টে। প্লাস L এখানে 0, কারণ CO3 তে কোনো মনোভ্যালেন্ট অ্যাটম নেই। কার্বন সেন্ট্রাল অ্যাটম, অক্সিজেন হচ্ছে ডাইভ্যালেন্ট অ্যাটম। তাহলে এর জায়গায় 0 বসালাম, চার্জ C এর জায়গায় 0, এর জায়গায় 2। তাহলে কত আসছে বলো? হাফ ইন্টু, কিন্তু মড ভ্যালু দেবো, -2 বসাবো না। ক্লিয়ার? এখানে কত আসছে বলো? 3 মানে আসছে sp2। sp2 মানে ট্রাইগোনাল হয়, 3টে অক্সিজেনকে সিঙ্গেল বন্ড দিয়ে আঁকলাম, দুটো অক্সিজেন কি আছে ওরকম চার্জ আছে, আর একটাতে কি দেবো? ডাবল বন্ড। ওকে, তুমি এখানে ইলেকট্রনগুলো দেখাতে পারো। এটা দেখাতে পারো। এবার দেখো আমাকে রেজোন্যান্স গঠন আঁকতে বলেছে বা কাইনেটিক স্ট্রাকচার। তাহলে যেটাতে চার্জ আছে এটা 1 দিলাম, আর পাই বন্ড যে দুটোর মাঝে আছে 2 3 দিলাম। এবার গঠনটা কি হবে বলো? 1 আর 2 এর মাঝে পাই বন্ড হবে, আর 3 এ কি হবে বলো? নেগেটিভ চার্জ হবে। 1 আর 2 এ পাই বন্ড হবে, আর 3 এ কি হবে বলো? নেগেটিভ চার্জ হবে। এর আরেকটা গঠন হচ্ছে এরকম, সি, এটা ও, এরাও আসছে মাইনাস, এখানে ডাবল বন্ড হলো, এটা সিঙ্গেল বন্ড মাইনাস। এবার দেখো এটা 1 2 3, এটা ডাবল বন্ড হবে, এটা আবার সিঙ্গেল বন্ড আসছে। তাহলে ও সি, এখানে সিঙ্গেল বন্ড, এটা ডাবল বন্ড, এখানে দুটো ইলেকট্রন, 1 2 3 4 5 6 নেগেটিভ, এটাও তাই নেগেটিভ। ওভারঅল স্ট্রাকচার তাহলে কি আসবে? ওভারঅল স্ট্রাকচার এটা কি আসবে বলো? সি, সিঙ্গেল বন্ড সি, সিঙ্গেল বন্ড, এটাতেও ডাবল বন্ড স্ট্রাকচার এসছে কিছুটা, এটাতেও ডাবল বন্ড স্ট্রাকচার এসছে, এটাতেও ডাবল বন্ড স্ট্রাকচার এসছে। চার্জটা কত হবে? দুটো নেগেটিভ চার্জ, 3টে সেন্টারে কি হচ্ছে বলো? রোটেট করছে। তাহলে এখানে চার্জ কত হবে? -2/3, -2/3,
-2/3 ক্লিয়ার হলো? তাহলে CO3 2 এর ক্যানোনিক্যাল গঠনগুলো আমরা এভাবে ড্র করলাম। পরের কোশ্চেন দিয়েছে, অথবা কোশ্চেন ছিল এটা যে 12 অথবা যে H2SL আর H2 এর পূর্ণাঙ্ক বেশি কেন? দেখো, কোনো মলিকুলের মধ্যে আমরা কি বল থাকে বলো? ভ্যান্ডারওয়াল বল থাকে, ভ্যান্ডারওয়াল ফোর্স থাকে। ওকে, প্রত্যেকটা মলিকুলের মধ্যেই থাকে। তাহলে H2S এর মধ্যেও কি থাকে বলো? ভ্যান্ডারওয়াল বল থাকে। ওয়াটারের মধ্যেও ভ্যান্ডারওয়াল বল থাকে। আণবিক ওজন দেখতে গেলে এটার আণবিক ওজন কত বলো? 34, এটার কত বলো? 18। আণবিক ওজন দেখতে গেলে এর কি হওয়ার কথা? পূর্ণাঙ্ক বেশি হওয়ার কথা। কিন্তু দেখো, জলের অণুতে ভ্যান্ডারওয়াল বল ছাড়াও আরো একটা এক্সট্রা ফোর্স আছে। কি বলো বাবু? এক্সট্রা ফোর্সটা কি? হাইড্রোজেন বন্ড। আমাকে হাইড্রোজেন বন্ডটা এঁকে দেখাতে হবে। হাইড্রোজেন বন্ড আমাকে এঁকে দেখাতে হবে। এখানে দেখো, পার্শিয়াল পজিটিভ নেগেটিভ চার্জ, এটাও পার্শিয়াল পজিটিভ চার্জ, এটা নেগেটিভ, এটা পজিটিভ চার্জ, এটা নেগেটিভ, এটা পজিটিভ চার্জ। এই দুটোর পোলার এন্ডের মধ্যে কি থাকবে? উইক ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স থাকবে। এটার মধ্যে কি থাকবে বলো? উইক ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এটাকে আমরা কি বলবো? ইন্ট্রা মলিকুলার হাইড্রোজেন বন্ড। এটার মধ্যে কি থাকবে বলো? ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড। ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড। ঠিক আছে? তাহলে জলের অণু অন্য একটি জলের অণুর সঙ্গে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, কারণ অক্সিজেন ও সালফারের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেক বেশি। কিন্তু H2S এ সালফার ও হাইড্রোজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কম থাকায় H2S অণু অন্য একটি H2S অণুর সঙ্গে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হয় না, বা এদের মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি হয় না। এখানে ওয়াটারে হাইড্রোজেন বন্ড তৈরি হয় বলে এক্সট্রা ফোর্স কাজ করে, যার ফলে এদের আলাদা করতে অধিক শক্তির দরকার হয়। এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে H2O পূর্ণাঙ্ক H2S এর অপেক্ষা অনেকটা বেশি হয়। আমি লিখলাম না? হ্যাঁ, বা লিখে দিচ্ছি। দেখো, তাহলে একটি H2O অণু অন্য একটি H2O অণুর সঙ্গে ইন্টারমলিকুলার H বন্ডের মাধ্যমে যুক্ত থাকে, কারণ HO ও পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য বেশি, কিন্তু HOS এর S পরমাণু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য
বেশি নয় বলে H2S অণুর এসএইচ বন্ধন ধ্রুবীয় হয় না, ধ্রুবীয় খুব বেশি হয় না, ধ্রুবীয় খুব বেশি হয় না, যা এইচ বন্ধন তৈরি করতে পারে। ওকে, তাই H2S অণু গ্যাসীয় অবস্থায় থাকে ও এর স্ফুটনাঙ্ক কম হয়, ও স্ফুটনাঙ্ক কম হয়। ওকে, আমরা পরের কোশ্চেনে চলে যাই। দেখো পরের কোশ্চেন দিয়েছে গ্যাসের চাপ ও উষ্ণতা সম্পর্কিত গেলুসাকের সূত্রটি লেখো। গেলুসাকের চাপের সূত্রটি হবে স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ গ্যাসটির পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ আমরা লিখতে পারি যে পি সমানুপাতিক টি যখন গ্যাসের ভর ও আয়তন স্থির থাকে। দেখি একটি নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে দুটি ভিন্ন অবস্থায় স্থির আয়তনে P1 by P2 is equal to T1 by T2 by এখানে T1 হবে। ওকে, এটা হচ্ছে গেলুসাকের চাপের সূত্র। এবার দেখো নেক্সট বলেছে যে 3.2 গ্রাম সালফারের বাষ্পীভূত করলে এসটিপিতে কত ml গ্যাস উৎপন্ন হচ্ছে বলো? 280.2 ml গ্যাস উৎপন্ন হচ্ছে, তাই তো? তাহলে আমরা লিখছি, মনে করি সালফার যৌগের আণবিক ওজন কত বলো? m। তাহলে সালফারের মোল সংখ্যা কত হবে বলো? প্রদত্ত ওজন কত? 3.2 বাই আণবিক ওজন। ওকে, তাহলে সালফারের এসটিপিতে আয়তন কত হবে? মোল সংখ্যা ইনটু মোলার ভলিউম। তাহলে এখানে আসবে দেখো 3.2 বাই m ইনটু মোলার ভলিউম কত? 22,400 ml। এই পুরো কথাটা কাকে বোঝাচ্ছে বলো? এসটিপিতে যে যত গ্রাম সালফার যত আয়তন বলেছিল তাকে বোঝাচ্ছে। 280.2 বা এখানে m সমান লিখতে পারি 3.2 মাল্টিপ্লাই 22400 ডিভাইড 280.2 বা এটা আসছে 7.99 বা এটা আসছে দেখো 7.99 ইন্টু 32। ওকে, তাহলে দেখো m আমি কত পাবো, বা সালফার পরমাণুর সংখ্যা
সালফার পরমাণু সংখ্যা হবে 7.99 into 32 divide 32 বা 7.99 ইকুয়াল কত আসছে বলো 8। তাহলে সালফার যৌগের সংকেত কত হয় বলো? কথা আমার শোনা যাচ্ছে তো ঠিক করে? সালফার যৌগের সংকেত হবে কত বলো? S8। তোমরা এটা আইডিয়াল গ্যাস ইকুয়েশন দিয়েও করতে পারো, এটা ক্যালকুলেশন আরো জটিল হবে, এটা এভাবে করলে অনেকটা সহজ। ওকে, পরের কোশ্চেনটা দিয়ে দেখো যে এটা পাচ্ছি দেখো 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 570 মিলিমিটার এজি চাপে 2.2 গ্রাম CO2 এর আয়তন কত? তাহলে আমরা আগে CO2 এর মোল সংখ্যা বার করি, কত হবে বলো? 2.2/44। STP তে CO2 এর আয়তন কত হবে সেটা বার করি। 2.2/44 মাল্টিপ্লাই 22400 ml। ওকে, এটা যা আসলো এটার ভ্যালু কত আসলো বলো? যে 1120 ml। STP তে 2.2 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন পেয়ে গেল। আমাকে বলেছে এই উষ্ণতা ও চাপে কার্বন ডাই অক্সাইডের আয়তন কত হয়। তাহলে আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করব? সবাই জানি ক্লাস 10 থেকে আমরা পড়ে আসছি যে চার্লস ও বয়েলসের সমন্বয় সূত্র অ্যাপ্লাই করব। তাহলে চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র থেকে পাই চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র থেকে পাই, ওকে, P1 V1/T1 P2 V2/T2। দেখো এখানে P1 টা কি লিখবো? STP বলেছে মানে কত? 760 mm Hg লিখবো। V1 টা লিখবো 1120 ml। হ্যাঁ, T1 টা কত লিখবো বলো? 273 K। একই রকম ভাবে আমরা এখানে দেখো পরেরটা লিখছি, P2 লিখছি, কত বলা ছিল বলো? 570 mm Hg। টেম্পারেচার কত বলা ছিল? 27 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 27 প্লাস 273 300 K। আমাকে এখানে V2 কত বার করতে হবে? তাহলে ভ্যালুগুলো বসিয়ে দিই। 760 মাল্টিপ্লাই 1120 ডিভাইড কত আসছে বলো? 273 ইকুয়াল টু এটা কত পাচ্ছি বলো? 570 মাল্টিপ্লাই কত পাচ্ছি বলো? এটা 300, সরি এটা হচ্ছে V2 আর এটা হচ্ছে কত বলো? 300। তাহলে আমরা এখানে V2 সমান লিখতে পারি যে 760 মাল্টিপ্লাই 1120 মাল্টিপ্লাই 300 ডিভাইড 273 মাল্টিপ্লাই 570। এটা আছে 1641.02 ml। ওকে, 1641 বা এটা লিখতে পারি 1.64 লিটার। ক্লিয়ার? বুঝতে পারলে? তুমি এটা আইডিয়াল গ্যাস ইকুয়েশন অ্যাপ্লাই করে এটা করতে পারো। এটা অনেক সহজ। ওখানে আর এর ভ্যালু মনে রাখতে হবে, প্রেশারটাকে তোমাকে চেঞ্জ করতে হবে, মূল নাম্বার ধরতে হবে, এইসব ঝামেলাগুলো আছে, তার থেকে এটা করা অনেক বেটার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই।
দেখো পরের প্রশ্ন দিয়েছে হেসের তাপ সমষ্টি সূত্রটি লেখো বা হেসের তাপ সমষ্টি সূত্রটা লেখো। আরেকটা কোশ্চেন দিয়েছে ম্যাথের কোশ্চেন দিয়েছে যে 298 উষ্ণতায় নিচের বিক্রিয়াটির জন্য বলা আছে যে ডেল্টা এইচ এর ভ্যালু বলা আছে, ডেল্টা এস এর ভ্যালু আছে, কোন উষ্ণতায় বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে। ধরে নাও উষ্ণতার সীমার মধ্যে ডেল্টা এইচ ও ডেল্টা এস মান অপরিবর্তিত থাকে। প্রথমে আমরা হেসের তাপ সমষ্টি সূত্র আসি। কোনো রাসায়নিক বিক্রিয়া একটি মাত্র ধাপে সম্পন্ন হলে এনথালপির যে পরিবর্তন হয়, যদি বিক্রিয়াটিকে একাধিক ধাপে সম্পন্ন করা হয় তবে মোট এনথালপির পরিবর্তন পূর্বোক্ত এনথালপির পরিবর্তনের সমান হবে, অবশ্য যদি প্রারম্ভিক ও অন্তিম অবস্থা উভয় ক্ষেত্রে সমান হয়। তাহলে দেখো যদি দেখে নিই যে ধরো এ থেকে সি হয়েছে, এর জন্য তাপ কত লেগেছে বলো কিউ। এ থেকে বি লেগেছে, তাপ কত বলো কিউ ওয়ান। বি থেকে সি হয়েছে, তাপ কত বলছে বলো কিউ টু। তাহলে হেসের সূত্র থেকে আমরা লিখতে পারি কিউ সমান কিউ ওয়ান প্লাস কিউ টু, যদি প্রারম্ভিক ও অন্তিম অবস্থা একই থাকে। হ্যাঁ, এ থেকে সরাসরি সি হয়েছে, তার জন্য তাপের পরিবর্তন কিউ। এ থেকে বি, বি থেকে সি হয়েছে, বি হচ্ছে ইন্টারমিডিয়েট ফর্মেশন হয়েছে, এর জন্য কত তাপ লেগেছে কিউ ওয়ান। আবার বি থেকে সিতে যেতে কত লাগছে বলে কিউ টু। যদি প্রারম্ভিক অবস্থা অন্তিম অবস্থা দুটোর একই হয় তাহলে লিখব কিউ ইজ ইকুয়াল টু কিউ ওয়ান প্লাস কিউ টু। ক্লিয়ার? আমার পরের কোশ্চেন চলে যাচ্ছি, বিক্রিয়াটি কোন উষ্ণতায় স্বতঃস্ফূর্ত হবে। তাহলে আমরা লিখবো এরকম, মুক্ত শক্তি নির্ণয়ের সমীকরণ থেকে পাই ওকে ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এইচ। বিক্রিয়াটি সাম্যাবস্থায় উপনীত হলে ডেল্টা জি এর ভ্যালু কত হবে বলো, জিরো হবে। তাহলে তখন এইচ টি ডেল্টা এইচ ইকুয়াল ডেল্টা এইচ লিখবো। দুটোরই ইউনিট কত বলা আছে, সেম ইউনিট বলা আছে। অনেক সময় কোশ্চেনে ইউনিটটা আলাদা থাকে, ডেল্টা এস এর ইউনিটটা কিন্তু চেঞ্জ করে নিয়ে আবার করতে হয়। এখানে দুটো ইউনিট একই আছে, তাহলে চেঞ্জ করার দরকার নাই। তাহলে টি ইজ ইকুয়াল টু পাচ্ছি 300 বাই 0.2 বা কাটাকুটি করলে আসছে 1500 বা যদি তুমি নিয়ে যাও 1500 মাইনাস 273 বাইরে আসছে 7212 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 1227 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার উপরে 1227 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার উপরে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হয়। স্বতঃস্ফূর্ত হবে ওকে। তাহলে আমরা 3 নম্বরের 5টা কোশ্চেন এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করলাম। পরের 4টি কোশ্চেন আছে আরেকটা ভিডিওর মাধ্যমে, এবং এমসিকিউ ও 1 নম্বর 2 নম্বরের কোশ্চেন আরেকটা ভিডিওর মাধ্যমে আলোচনা করব। খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে, হয়তো আজকেই আপলোড হয়ে যাবে। তো আমরা 3 নম্বরের কোশ্চেনগুলো এবং এমসিকিউ ও 1 নম্বর 2 নম্বরের কোশ্চেনগুলো পরবর্তী ভিডিওর মধ্যে আপলোড করে দেবো। যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, যারা পুরনো তারা বন্ধুদের মধ্যে শেয়ার করো। ওকে, তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাও, তোমরা সঠিকভাবে বুঝতে পারছো কিনা। চ্যাপ্টার ভিডিও আসবে এবং নিট ও জেইর
কোশ্চেন পেপার এবং সেই রিলেটেড পড়া অবশ্যই আসবে। হ্যাঁ, তো এখন তোমাদের পরীক্ষা, এই জন্য আমরা ইয়ারের কোশ্চেন, প্রশ্নচিত্রা এগুলোর দিকে আমরা ফোকাস রাখছি। তো সবাই ভালো থেকো, এই বলে